বিএনপির কাছে বা আইনগত ব্যবস্থা আপনারা কি নিয়েছেন সেটাও একটু শুনি। আপনাকে শুনতে পাচ্ছি না। ধন্যবাদ আপা, আপনাকে এবং আমার সহালোচককে ধন্যবাদ। দেখেন, এবারে নির্বাচনটায় আমাদের প্রত্যাশা ছিল, যেহেতু এবারে আওয়ামী লীগ নেই, এটা সহিংসতা মুক্ত নির্বাচন হবে। নির্বাচনে আমরা সহিংসতা অতীতে দেখেছি, এবং এবারে নির্বাচনে সহিংসতা অনেক কম হয়েছে, এবং এটার একটা বড় কারণ হচ্ছে এবারে নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন নাই, যারা নিজেরা ইলেকশন করেও প্রচুর খুনাখুনি করে। তো এই নির্বাচনটাই এবারে দেখেছেন যে নির্বাচনের দিন পর্যন্ত মেজর কোনো সহিংসতা হয়নি। কিছু সহিংসতা হয়েছে, যেমন শেরপুরে একজন খুন হয়েছে, নিঃসন্দেহে দুঃখজনক একটা খুন হয়েছে, আর নারীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, জামাতের নারীদের উপরে। এরকম কিছু ঘটনা ছাড়া মোরলেস মেজর কোনো সহিংসতা ছাড়া নির্বাচনটা সম্পন্ন হয়েছে, এবং আমরা আশা করেছিলাম যে নির্বাচনটা এবারে আমরা এটা একটা দৃষ্টান্ত হবে যে আমরা একটা ডেমোক্রেটিক ট্রেনের মধ্যে উঠছি, যেটা নিয়ে কথা বলা হচ্ছে। সো আমাদের আচরণের মধ্যে নির্বাচনের পরেও এই ডেমোক্রেটিক আচরণগুলো থাকবে। কিন্তু এগেইন আমরা দুঃখজনক ভাবে লক্ষ্য করছি যে নির্বাচনের দিন রাত থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের হামলাগুলো হচ্ছে। জামায়াত অভিযোগ করছে, এনসিপি করছে, চরমোনাইয়ের পীর অভিযোগ করেছে, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেছে বিভিন্ন জায়গায়, যারা ইভেন বিএনপিরই স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের উপরেও হামলা হচ্ছে। এ ধরনের ঘটনা হয়েছে। এখন ক্ষমতায় এসে যাওয়ার পরে যেটা হয়, এবং বিএনপি যেহেতু অ্যাবসলিউট মেজরিটি, মানে টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, বিএনপি নেতা কর্মীদের মধ্যে মনে হতে পারে যে আমরা পাওয়ারে চলে আসছি, সো আগে যেভাবে আওয়ামী লীগ করতো আমরা এখন সেরকম করতে পারবো। যাকে তাকে মারধর করা, হুমকি দেয়া, ইভেন হাতিয়ায় একটা দর্শনের অভিযোগ আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমি জানি না এটা সত্য ঘটনা কিনা। নোয়াখালীতে এ ধরনের একটা ঘটনা বলছে যে একজন নারীকে দর্শন করা হয়েছে শাপলাকলিতে ভোট দেওয়ার অভিযোগে। তো এই ধরনের অভিযোগগুলো আসছে, দুটো মনে হয় সম্ভবত দুটো বা তিনটা খুনও হয়েছে অলরেডি আজকে শুধু এবং আগে কালকে। আওয়ামী লীগ করতো এটা বলছেন, মানে বিএনপি জামাত না, ক্ষমতায় আওয়ামী আসার লীগ পরে 2001 সালের পরেও এরকম কিছু বেশ বড়সড় তাণ্ডব দেখা গেছিল। জি। তাণ্ডব দেখা গেছে, হ্যাঁ, না, ডেফিনেটলি নিঃসন্দেহে হয়েছে। তো আমি বলছি এবছরের নির্বাচনে আমরা সেই সহিংসতাটা দেখিনি নির্বাচনের দিন পর্যন্ত আহ, তীব্র লেভেলে, কিন্তু এখন দেখছি আমার হুম। কাছে মনে হয় এখানে নিঃসন্দেহে দল হিসাবে বিএনপির দায় আছে। তারা যেহেতু দায়িত্ব নিচ্ছে, তাদেরকে তাদের নেতা কর্মীদের শৃঙ্খলায় নিয়ে আসার দায়িত্বটা তাদেরকে নিয়ে আসতে হবে। এবং আমরা এতদিন শুনেছিলাম যে জনাব তারেক রহমান দেশের বাইরে আছেন, তো দলের শৃঙ্খলা মেনটেন করার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, উনি দেশে আসলে ঠিক হয়ে যাবে। অথবা চাঁদাবাজি গুলো বন্ধ করা যাচ্ছে না, অনেক মানুষকে, হাজার হাজার মানুষকে বহিষ্কার করেও এগুলো উনি দেশে আসলে ঠিক হয়ে যাবে, কারণ লিডারশিপ দেশে থাকছে। এটা একটা বড় ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই শৃঙ্খলাটা বিএনপির মধ্যে এখনো আসেনি। আমি মনে করি তারেক রহমান সাহেব এ ব্যাপারে ভূমিকা রাখবেন এবং নেওয়া উচিত জি। ওনার, কারণ আপনারা কি দিন আপনারা শেষে কি আমি যে দায়ভারটা প্রশ্নটা করছিলাম ডক্টর দিন শিবলি শেষে আহমেদ, দায়ভারটা আপনারা কি ওনার উপরে আসবে। কর্তৃপক্ষকে জানাচ্ছেন আইনগত ব্যবস্থা নেওয়া এবং বিএনপির নির্বাচন কর্তৃপক্ষকে জানানো? হ্যাঁ। জামাতের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে, আমি যতদূর জানি নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে, সংবাদ সম্মেলন করে মিডিয়াকে জানানো হয়েছে, এবং জামাতের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে ঘটনাগুলো, এবং লোকালি সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো বা লোকালি মামলা করা, সেগুলোর কাজ করা হচ্ছে, এবং দেশবাসীকে জানানো হচ্ছে। তো আমার কাছে মনে হয় বিএনপিও সেগুলো জানে, এবং বিএনপির উচিত সারা দেশে এটা নির্দেশনা জারি করা, এই ধরনের যারা সহিংসতা করছে তাদের ব্যাপারে তাদের জায়গা থেকে তারা সাংগঠনিক ব্যবস্থা নিবে, জি। এবং সরকারের জায়গায় আমি তুষার ভাইয়ের সাথে একমত, সরকারকে অ্যাকশন নিতে হবে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত আছে। এবং এগুলো এখন না, পরবর্তীতেও আরো সামনের দিনেও কিন্তু এই হুম। এই এই ফেসিবাদী আচরণ যদি থাকে নেতা কর্মীদের মধ্যে, তারা কিন্তু ভবিষ্যতেও মানুষজনের উপর এরকম অ্যাটাক করবে। তো এইটা থেকে আমাদের বের হতে হবে। যে নির্বাচনে জি। জয়ী হয়েছি বলে জি, জনাব আমি শিবির এখন আহমেদ, কিন্তু একটা জায়গা থেকে বের হওয়া হয় নাই। সেটা হচ্ছে যে এই যে সংস্কৃতি আছে যে নির্বাচনে পরাজিত পক্ষ বরাবরই কারচুপির অভিযোগ করে, মানে যে হেরে যায় সে কারচুপির অভিযোগ করে। সেই সংস্কৃতিটা আমরা এখনো দেখতে পাচ্ছি। মানে না, জামাত সেই ইসলাম এবার সংস্কৃতিটা কিন্তু ইতিহাসের সেরা নির্বাচন না, করেছে। জামাত ইসলাম না, সবচেয়ে বেশি সিট পেয়েছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছে। জি। তারপরেও কেন কারচুপি অভিযোগ হয়েছে? করছে কেন? হ্যাঁ, না, এই আপনি অন্য কোনো নির্বাচনে যে ধরনের অভিযোগ, ঢালাও অভিযোগ করা হয়, এ ধরনের কোনো অভিযোগ এবারে করা হয় নাই। এবং আপনি দেখেছেন ইতিহাসে এই প্রথম বাংলাদেশে যে পরাজিত প্রার্থীরা তার
আসনে যিনি জিতেছেন, বিজয়ী হয়েছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তার বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করাচ্ছেন। এটা আপনি বাংলাদেশের ইতিহাসে কখনোই দেখেন নাই। আমি শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির ক্ষেত্রে দেখেছি, বগুড়ায় নূর মোহাম্মদের ক্ষেত্রে দেখেছি, তারপরে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রে দেখেছি, আরো অনেকেই এরকম তাদের প্রতিপক্ষ যিনি বিজয়ী হয়েছে তাকে এরকম শুভেচ্ছা ব্যক্তি জানিয়েছেন। কেন্দ্রিক আমরা দেখেছি আসলে, কিছু কিছু না, ঘটনা আগেও ব্যক্তিগত ঘটেছে। দলের জায়গা থেকে জামায়াতের আমির প্রথম দিনেই সংবাদ সম্মেলনে উনি বলেছেন, দেখেন ছোটখাটো বিচ্যুতি হয় নির্বাচনে, সেগুলো ধরে আমরা বসে থাকবো না, আমরা মুভ ফরওয়ার্ড করব, মাইনর কিছু যদি হয়, কিন্তু মেজর কিছু ইস্যু যদি থাকে সেগুলো অবশ্যই আমরা অভিযোগ করব। সো মাইনর ইস্যুস নিয়ে কোথায় ওই ছোটখাটো, যেমন ধরেন অনেক হুম। জায়গায় হয়েছে যে ব্যালট বই ছিনতাই করে নিয়ে সিল মেরেছে ধানের শীষে, কোনো কোনো জায়গায় কিছু সহিংসতা হয়েছে, দুই একটা কেন্দ্র দখল হয়েছে, এ ধরনের ঘটনা হয়েছে। জামাত কিন্তু এগুলো ধরে বসে থাকে নাই, যে এরকম কিছু টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, বরং জামাত বলছে আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করব। মেজর যে অভিযোগগুলো আসছে কিছু আসনের ক্ষেত্রে, যেখানে অভিযোগ করা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে কিছু আসনে, যেমন ধরেন ঢাকা 8 বা এরকম কিছু, ঢাকা 13 একবার মামুনুল হককে পাস ঘোষণা করা হয়েছে, আবার ববি হাজ্জাজকে ঘোষণা করা হয়েছে। ঢাকা 8 লম্বা সময় ধরে গণনাই বন্ধ করে রাখা হয়েছে, বিপরীত পক্ষের প্রার্থী যিনি এখন বিজয়ী ঘোষণা করা হয়েছে, ওনার নিজের এবং নিজের আত্মীয় স্বজন দলের নেতাদের মাধ্যমে হস্তক্ষেপ করে। তো এই ধরনের কিছু গণনার ক্ষেত্রে কিছু অভিযোগ আসছে, অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে না, অভিযোগগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এবং আমি মনে করি বিএনপি প্রভাব খাটিয়েছে, কেউ কেউ বলেছে, অভিযোগ করেছে, আমি মনে করি নির্বাচন কমিশনের এগুলো আমলে নেওয়া উচিত। কোনো কারণে যেন আমাদের এই ঐতিহাসিক নির্বাচনটা, ফেসিবাদ উত্তর ডেমোক্রেটিক ট্রানজিশনের সময়ে নির্বাচনটা বিতর্কিত থেকে না যায়। এই অভিযোগকে আমি ঢালাও ভাবে, অতীতের যে অভিযোগ যে আমরা হেরে গেছি মানে আমি নির্বাচন মানি না, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, বা আমি বয়কট করলাম, এই ধরনের কথা আমি দেখিনি। বরং জামাত ইসলামী থেকে বলা হয়েছে আমরা দায়িত্বশীল অপোনেন্ট হিসাবে আমরা ভূমিকা পালন করব। জি, এবং আমলে নেওয়া উচিত বলছেন আপনি, কিন্তু আমি এটাও প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, আমলে নিয়ে কি মানে গেজেট প্রকাশের পর অতীতে আমরা দেখি নাই আর কি খুব বেশি যে কিছু করবার না, থাকে বলেও। না, আহ, যদি কোথাও যদি এরকম অভিযোগ থাকে যে এখানে গণনায় ভুল করা হয়েছে, এটা রিকাউন্টিং করা যায়, এটা একটা উপায় হতে পারে। যেখানে বলা হচ্ছে স্লিপগুলো ট্যাম্পারিং করা হয়েছে এবং পার্টিকুলারলি একটা মার্কার পক্ষেই ট্যাম্পারিং করা হয়েছে, এ ধরনের অভিযোগ এসেছে, সেগুলো দেখা উচিত। কোন কোন জায়গায় পোলিং এজেন্টদের সাইন না নিয়ে বা পোলিং এজেন্টদের বের করে দিয়েই নিজেরা সর্বশেষ হিসাবটা বসিয়েছে, কাউন্টটা, সেখানে এরকম অভিযোগ যদি থাকে আমার মনে হয় সেগুলো রিভিজিট করা যেতে পারে, অ্যাটলিস্ট একটা সমাধানে আসা যায় যে ওকে ফাইন, আসেন ডক্টর আপনারা শিব্বির আহমেদ, বসেন, অনেক আমরা ধন্যবাদ। ক্লিন অনেক করবো। ধন্যবাদ। আমি ডাক্তার আব্দুল নূর তুষার আপনার কাছে একটু এটা জানতে চাই যে আসলে কারচুপির অভিযোগগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আপনার কি মনে হচ্ছে যে 30টি আসনে কারচুপির মানে অভিযোগ করেছেন, ফলাফল বদলানোর বা ফলাফলের উপর প্রভাব খাটানোর অভিযোগ করছেন যে আমার জোট এর পক্ষ থেকে এটা বিশেষ করে বলা হচ্ছে, আসলে কি বলবেন এই অভিযোগ প্রসঙ্গে? কারচুপির অভিযোগ তাদেরকে প্রমাণ করতে হবে, কারচুপির কথা বললেই তো হবে না। কারচুপি করে কি এতগুলো আসন হারানো যায়? কারচুপি তাদেরকে প্রুফ করতে হবে, তারা বলবে কারচুপির অভিযোগ তো করতেই পারেন তারা, তবে সারাদিন ভোটের সময় তারা কারচুপির অভিযোগ করেন না, ভোট গণনার পরে তারা কারচুপির কথা বলছেন। তো এটা তারা প্রমাণ করবেন, একই কথা, কারচুপি হয়েছে সেই তথ্য প্রমাণ সহ নির্বাচন কমিশনে যাবেন, নির্বাচন কমিশনে গিয়ে সাক্ষ্য প্রমাণ জমা দিবেন, নির্বাচন কমিশন দেখবে কারচুপি হয়েছে কিনা, তারপর সেই কারচুপির জন্য ব্যবস্থা নিবে। তারপরে যদি ব্যবস্থা পছন্দ না হয়, এখানে তো আমার মনে হয় আইনের শিক্ষকই তিনি, শিববির সাহেব, তাহলে নিশ্চয়ই কোর্টে যাওয়ার সুযোগ আছে, কোর্টে যাবেন, আমি তারপরে অর্থনীতি কোর্টে গিয়ে পড়াই। সেটা। জি। আমি অর্থনীতি অর্থনীতির পড়াই। শিক্ষক। ও, আপনি অর্থনীতি পড়ান, আচ্ছা। তাহলে ওনারা সবাই মিলে আইনের শিক্ষকের কাছে যাবেন, আইনের শিক্ষক তাদেরকে বলবেন। আমাদের তো একজন আইনের শিক্ষক আছেন, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি, আমাদের একজন আইনের শিক্ষক তো আছেন, প্রফেসর আসিফ নজরুল। দরকার হলে তার কাছ থেকে পরামর্শ নেবেন, কারণ আর কয়েকদিন পরে উনি তো আর তো সরকারের উপদেষ্টা থাকবেন না। তখন নিশ্চয়ই তিনি একেবারে নির্বিঘ্নে এই পরামর্শগুলো দিতে পারবেন, কোনো পক্ষপাত হবে না, কোনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপার হবে না। তখন আসিফ ভাই বলতে পারবেন কোথায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে। এছাড়াও আমি মনে করি জামাত ইসলামের একটি অত্যন্ত শক্তিশালী আইনজীবী দল রয়েছে। শিশির মনি কৃতকার্য হন নাই, ফলে তাকে তারা পাবেন। তারপরে এরকম আরো যারা আছেন তারা পাবেন, ব্যারিস্টার শাহরিয়ারকে পাবেন। হ্যাঁ, এবং অবশ্যই এইটা অভিযোগ নিয়ে গেলে কিন্তু তখন এগুলো যদি ধরেন অভিযোগ থাকে, অভিযোগ নিয়ে গেলে কি কিছু হয়, মানে গেজেট প্রকাশের পর খুব কি কিছু না, হয় এর নাকি আগে এরকম? হয় নাই, কিন্তু এখন তো হবে। এখন তো পৃথিবীর শ্রেষ্ঠ সরকার ক্ষমতায় আছে, এখনো আছে তারা, অন্তর্বর্তী সরকার, যারা পৃথিবীর মধ্যে সেরা। তাদের সকল কাজ পৃথিবীতে একটি উদাহরণ। তো এত উদাহরণের সরকার আরেকটা উদাহরণ তৈরি করবেন, তারা বিচার করে প্রমাণ করে দিবেন যে তাদের কাছে এটা আসলে পরে সুবিচার লোকে পেয়েছে, এতদিন তো বিচার পায় নাই।
তাই না? নির্বাচনের পরে যদি পায় বিচার তাহলে তো ভালো হবে, এবং আমরা আশা করি যে তারা সেটা প্রমাণ করে দিবেন এবং গিনেস বুকে একটা রেকর্ড করবেন যে 18 মাসে তারা যে সুবিচার দিতে পারেন নাই, ক্ষমতা হারানোর ঠিক আগে কয়েকদিন আগে তারা যেমন চুক্তি মানে সই করেছেন, সেরকম ক্ষমতা হারানোর আরো কয়েক ঘন্টা আগে তারা এই সুবিচারটা করে যেতে পারেন, কোনো তো অসুবিধা নেই। জি, এই মানে ইতিহাস সেরার কথা, পৃথিবী সেরার কথা বলছিলেন, ডক্টর ইউনূস বলেছেন ইতিহাস সেরা নির্বাচন, শতাব্দীর সেরা হ্যাঁ, উনি নির্বাচন সেরা করার না কথা। হলে সেরা সেটা নির্বাচনটা করলেন কিন্তু সেরা কিনা, হবে। সেটা করলেন কিনা, মানে ক্ষমতা হারানোর ঠিক আগে সেই ব্যবস্থাগুলো আপনি দেখলেন কিনা, নির্বাচনটা ইতিহাস সেরা মনে হলো কিনা ডক্টর না তুষার? না, ওনার এই নির্বাচন ইতিহাসের সেরা, কারণ নিজের কাজকে নিজে উনি সেরা বলেন, আরেকজনের জন্য অপেক্ষা করেন না। অতএব ওনার নির্বাচন সেরা, এবং এত সেরা নির্বাচন যিনি করেন তিনিও ইতিহাসের সেরা একজন শাসক। তা না হলে ইতিহাসের সেরা জিনিস কি করে পয়দা হবে, তাই না? তো সেরার কাছ থেকে একটা সেরা ইলেকশন আমরা পেয়েছি, এখন একটা সেরা কারচুপি হয়েছে, এখন সেটা একটা সেরা বিচার হবে, তাই না? সবই ইতিহাসের সেরা হবে, আপনার তো এই সংশয় করার কোনো দরকার নাই, তাই না? ওই যে আমাদের বাংলা একটা প্রবাদ আছে, শেরের উপরে সোয়া শের, এটা সেরার উপরে আরো শের, আরো সেরা, তার উপরে আরো সেরা। বুঝতে পেরেছেন? সেটা হবে। আমরা তো সেরা দেখছি অনেকদিন থেকে, সেরা দেখতে দেখতে এই 18 মাস বয়স বাড়লো, বুঝলেন? অতএব আমি এক্সপেক্ট করি যে বিচার নিয়ে গেলে তারা বিচার করবেন। অতীতে কি হয় না এটা দিয়ে তো কথা নাই, অতীতে অনেক কিছুই হয় না। অতীতে আওয়ামী লীগ সরকার ছিল, তার আগে বিএনপি সরকার ছিল, তার আগে আওয়ামী লীগের সরকার ছিল, তার আগে বিএনপি সরকার ছিল, তার আগে এরশাদের হুম, সরকার ছিল, তার আগে জিয়াউর রহমানের সরকার ছিল, তার আগে হুম, মোশতাকের সরকার ছিল, তার আগে শেখ মুজিবুর রহমানের সরকার ছিল, তার আগে পাকিস্তানের সরকার ছিল, তাই না? ব্যাপারটা এরকম না? হুম, ব্যাপারটা এরকম। কিন্তু মাঝখানে মুক্তিযুদ্ধের কথা ভুলে গেছেন না তারা? ভুলে গিয়েছে না মুক্তিযুদ্ধ? একজন লোক এসে বলেছিলেন না সেরা কাজের মধ্যে একটা হবে রিসেট করা। তো উনি এইবার এটা রিসেট করবেন, এই যে বিচার যে হয় না, বিচার না পাওয়ার যে ব্যাপারটা, এটা রিসেট করে দিবেন। রিসেট করে সবাইকে বিচার পাইয়ে দিবেন। যাওয়ার আগে উনি চুক্তি সাইন করতে পেরেছেন না মাত্র 2-3 দিন আগে, ওরকম যাওয়ার হুম। আগে বিচারটা করে যাবেন। এই যে এই মানে ভোতা কারচুপি যেটা হয়েছে, মানে সবাই বুঝতে পারছে যে একটা ভোতা কারচুপি হচ্ছে, তাই না? জি, ভোতা কারচুপি, জি। হ্যাঁ, ডক্টর শিব। কারণ এর আগে ট্রল হইতো সূক্ষ্ম কারচুপি। তো হুম, সূক্ষ্ম হুম, কারচুপি এটার প্রমাণ আওয়ামী লীগ দিতে পারে নাই তখন, এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। কিন্তু এইটা তো নিশ্চয়ই ওনারা প্রমাণ দিতে পারবেন যে কারচুপি হয়েছে, এবং কারচুপি হয়েছে এটা প্রমাণ করার সাথে সাথে কি হবে, সমস্যাটা কি বুঝতে পেরেছেন শারমিন? যদি সেরা বিচার ওনার করতে হয় তাহলে প্রমাণ করে দিয়ে হয়ে যাবে যে সেরা কারচুপি হয়েছে, ভোতা কারচুপি হয়েছে। তাহলে ভোতা কারচুপি হলে আবার ইলেকশনটা সেরা হয় নাই, হুম। আবার ইলেকশনটা যদি সেরা হয় তাহলে কোনো কারচুপি হয় নাই, তাহলে কেমনি বিচার করবে? বিচার করতে পারবে না তো। আপনি ইলেকশনের আগেই যদি বলে দেন ইলেকশনটা সেরা, ঐতিহাসিক, দারুণ, এর মতো হুম, ইলেকশন আর হবে না, তাহলে আপনি সেই ঐতিহাসিক সেরা, এর চেয়ে ভালো ইলেকশন আর হয় না, এটার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আসলে আপনি কি করে কারচুপি বিচার করবেন? পারবে না তো বিচার করতে। আর যদি বিচার করে তাহলে তো ঐতিহাসিক নির্বাচন থাকলো না, তাহলে ভোতা কারচুপি নির্বাচন হয়ে গেল। প্রবলেমটা তো এইখানে। কাজ করার আগে যদি আপনি বলেন আমি ফার্স্ট হয়েছি, তাই না? বাংলাদেশের জি, 1 ইঞ্চি, বাংলাদেশের 1 ইঞ্চি উন্নতি হয় নাই গত 18 মাসে। 3-0, আমার মনে আছে পরিষ্কার, একটা বক্তব্য দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে প্রশাসনের উদ্দেশ্য হবে এই 3-0 বাস্তবায়ন করা। কারণ প্রধান উপদেষ্টার মনের আকাঙ্ক্ষা, তার যে হুম, লেটেস্ট যে থিওরি, সেটা হচ্ছে 3-0। কিন্তু বাংলাদেশে দুর্নীতিও বেড়েছে, বাংলাদেশে গ্যাস নির্গমন মানে যে এমিশন সেটাও বেড়েছে, এবং বাংলাদেশে বেকারত্ব বেড়েছে, তাই না? তাহলে এটা তো হলো না। এরকম 3-0 হওয়ার আগে 3-0 হবে এটা বলা যেমন সমস্যা, জি, ওরকম ইলেকশন হওয়ার আগে ইলেকশন ভালো হয়েছে এটা বলা একটা এরকম সমস্যা। জি, এখন এই ভালো নির্বাচনের মধ্যে যদি ভোটা কারচুপি হয় তাহলে ইলেকশনটা খারাপ, আবার ইলেকশনটা যদি ভালো হয় তাহলে ভোটা কারচুপি কেমনে হবে? তার মানে হুম, আপনি বুঝতে পেরেছেন যে কোনো একটা হবে, হয় ইলেকশনটা ভালো, আর না হইলে কারচুপিটা হয়েছে। কোনটা স্বীকার করবে? আমি জি। শিওর ওনারা স্বীকার করবে না যে কোনো কারচুপি হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কারচুপি হলো এখন কোনোভাবেই এই প্রধান উপদেষ্টা এবং তার দলের পক্ষে, তার দলবলের পক্ষে স্বীকার করা সম্ভব না যে এই ইলেকশনে কারচুপি হয়েছে। তার দলবল কি উপদেষ্টা পরিষদ নাকি? না, নাহিদ ইসলাম তো তারা তো বলছেন, আসিফ মাহমুদরা তো বলছেন যে এই নির্বাচনে মানে কারচুপি হেরে গেছে হয়েছে। থেকে বলছে, এই জন্যই তো তারাও প্রমাণ করতে পারবে না, কারণ দলবল এটা করলে পরে তো তাদের এই ঐতিহাসিক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তারা তো ইয়ে হয়ে যাবেন, বাজে বাজে ইলেকশন করেছেন এটা হয়ে যাবে। তাহলে কেমনে বাজে ইলেকশন হলো? জি, ডক্টর আব্দুল তুষার বলছেন ভোঁতা কারচুপির কথা। ডক্টর শিবির আহমেদ, কারচুপির জায়গায় আরেকটু আপনি নিশ্চয়ই বলবেন, একটু সাথে সাথে এটাও অ্যাড করি যে গণভোটের ব্যাপারেও কিছু কারচুপির বিষয় উঠে আসছে। আমি বিজনেস স্ট্যান্ডার্ডের একটা খবর দেখছিলাম, আমি আসলে কয়েকবার এটা রেফার করলাম যে সেখানে দেখানো হয়েছে বেশ কয়েকটি আসনের ক্ষেত্রে, যেমন রাজশাহী 4 আসনে গণভোট কাস্ট হয়েছে বলছে 244.29৫%, যেখানে মোট ভোটার 3,19,909 জন, কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে 7,81,523, মানে 244.29৫% ভোট কাস্ট দেখানো হয়েছে। এরকম সিরাজগঞ্জ, নেত্রকোনা সহ কয়েকটি আসনের
কথাই বলা হচ্ছে যে গণভোটে, মানে এইটাকেও কি আপনারা আমলে নিচ্ছেন, নাকি জামাতের প্রার্থীরা বা জোটের প্রার্থীরা যেখানে কারচুপির শিকার হয়েছেন বলে মনে করছেন সেগুলোর কথাই শুধু বলছেন? না দেখেন, এই এই জামাতের দিক থেকে বা এনসিপির দিক থেকে যে আসনগুলো, ধরেন 10% আসনের কথা বলছে, যে 30 আসনের কথা বলা হচ্ছে, যে আসনগুলোকে তারা বলছে এখানে কারচুপি হয়েছে, আর বাকি সারা দেশের নির্বাচন নিয়ে তাদের মোটা দাগে তারা অভিযোগ করছে না, কারণ কিছু কিছু ছোটখাটো কারচুপি হয়েছে বা ছোটখাটো অনিয়ম হয়েছে, সেগুলোকে তারা ইগনোর করে অ্যাকসেপ্ট করছেন। কারণ সেগুলো তো সেগুলো জামাতও করেছে, তাই না? জামাত করেছে, সেগুলো জামাত করবে কেন? জামাত তো আর সব নির্বাচন পরিচালনা করছে না, বা জামাত করেছে এরকম কোনো প্রমাণ, কোনো অভিযোগও বিএনপি করে নাই, সো এটা বলার না, কোনো করেছে তো, ইয়ে ধরেন নাই। বিরাট পরিমাণ টাকা নিয়ে, 74 লাখ টাকা নিয়ে যখন ধরা না, পড়ে, তখন টাকার খেলার অভিযোগ জানিয়ে টাকা এসেছে বিএনপি। না, টাকা নিয়ে বিএনপির লোকেরাও ধরা পড়েছে, জামাতের লোকেরাও ধরা পড়েছে, এবং টাকা কারো সাথে থাকা ইটসেলফ কোনো অপরাধ না। সো এইটা নিয়ে মিডিয়া ট্রায়াল করা হয়েছে পার্টিকুলারলি জামাতকে ইয়ে করে ভিলেন হিসেবে দেখানোর কিন্তু জন্য। টাকার ব্যাখ্যাটা ভালো মতো স্পষ্ট করতে পারেন নাই তো যে কোথা জঘন্য থেকে। কাজ হয়েছে, কারো কাছে টাকা থাকতে পারে। একজনের ফরিদপুরে কি হয়েছে, যে কারো বাসায় গিয়ে তার 7,55,000 না কত টাকা, 15,000 তার বাসা থেকে টাকা উদ্ধার করে তার 2 বছরের জেলও দিয়ে দিয়েছে। এই যে প্রশাসনের মধ্যে একটা গ্রুপ জামাতের বিরুদ্ধে কাজ করেছে, এটা তো স্পষ্ট। তারপরে জামাত এগুলোকে ইগনোর করছে, কারণ টাকা নিয়ে কারোর সাথে টাকা থাকাটা কোনো সমস্যা না। এটা ইনফ্যাক্ট লিগালিও তো শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শহীদুদ্দিন চৌধুরী এনির সাথে, এনির বা এনির লোকেদের 15 সাথে, লাখ টাকা পাওয়া গেছে। সেটাও প্রথমে 70 লাখ, পরে 15 লাখ, যাই হোক, যাই বলছে অ্যামাউন্ট, কিন্তু সেটাও পরে ছেড়ে দেওয়া হয়েছে। যে এগুলা টাকা থাকাটা কোনো অসুবিধা না, ইল্লিগাল হচ্ছে যদি কেউ টাকা বিলি করে, যেটা আহ, কোনো কোনো জায়গায় বিএনপির লোকেরা করেছে বলে জামাত জেনেছে বা মনে করেছে। কিন্তু এই জামাত বলেছে যে আমরা মেজর ইভেন্ট ছাড়া মেজর ইস্যুস গুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে আসতে চাই। ছোটখাটো মাইনর ইস্যু যেগুলো সারা দেশে করেছে, কিছু বিশৃঙ্খলা, কিছু হামলা টামলা হয়েছে, অনিয়ম হয়েছে, সেগুলো ধরে পড়ে থেকে পুরো নির্বাচনকে নিয়ে, পুরো গণতান্ত্রিক যাত্রা বিরুদ্ধে তারা অবস্থান নিতে চায় না, কারণ তারা এই ডেমোক্রেসির জন্য গত 17 বছর লড়াই করেছে, এবং এবারে একটা তুলনামূলক ভালো নির্বাচন হয়েছে, সহিংসতা ছাড়া, মেজর কোনো অনিয়মের অভিযোগ ছাড়া। 30টা আসন 10% বলতে পারেন, 10% অনিয়ম হয়েছে, সেগুলো তারা অভিযোগ করেছে। আমি মনে করি নির্বাচন কমিশনের গুলো সিরিয়াসলি নেওয়া উচিত, নিয়ে সেগুলোর সমাধান সুরাহা করা উচিত। এবং আমি এটাও মনে করি, একই সাথে আমি জামাতকে বা এনসিপি কেও বলতে চাই যে এইটা তারা আইনানুগভাবে সমাধান করুক, নির্বাচন কমিশনের সাথে বা কোর্টের সাথে সমাধান করুক, কিন্তু এটাকে ধরে থেকে যেন, যে আমি একদম কোনো ধরনের সহযোগিতা করব না, বিরোধী দল হিসেবে আমার দায়িত্ব পালন করব না, আমি সংসদে যাব না, বা আমি বয়কট করলাম, বা আমি সরকারি দলের সাথে এটাকে কেন্দ্র করে আগের মতো যেটা হতো, যে বয়কট করা, সহযোগিতা না করা, নিজের দায়িত্ব পালন না করা, সেরকম কিছু করাটাও আমি মনে করি সমীচীন হবে না। তারা তাদের দায়িত্ব পালন করবে, যেটা লিগ্যাল ইস্যুজ আছে বা অভিযোগ আছে, সেগুলো বাস্তব মানে কোর্টের মাধ্যমে বা নির্বাচন কমিশনের মাধ্যমে সমাধান করুক। আমি আমি আচ্ছা, এটা চাই। আর এই গণভোটের গরমিল বিষয়ে বলবেন কিছু? গণভোটের গরমিলের কথা আপনি বলছিলেন, হ্যাঁ, এই নিউজগুলো আমিও দেখেছি, বিশেষ করে যে 244% নিউজ, এগুলো নির্বাচন কমিশনের নিঃসন্দেহে তদন্ত করা উচিত, কারা এগুলো করেছে, কেন করেছে, নির্বাচন কমিশন নিজেরাই করেছে কিনা, নাকি অন্য কেউ করেছে অতি উৎসাহী হয়ে, অথবা এখানে কারা দায়ী, নাকি গভর্নমেন্টের কোনো একটা অংশ করেছে। নিঃসন্দেহে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত, যেন এটা প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনে সাধারণত হাঁ ভোট জেতারই কথা, কারণ বিএনপি, জামাত এবং এনসিপি হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেই, তো তাদের ভোটাররা সবাই হাঁ ভোটে দিবে। বিএনপি শুরুর দিকে কেউ কেউ না ভোট বলেছিল, কিন্তু শেষের দিকে এসে জনাব তারেক রহমান সাহেব সহ হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। সেটা একটা সোশ্যাল প্রেশারের মধ্যে পড়ে হোক বা যেভাবেই হোক, ওনারা বলতে বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত। সো ওনাদেরও তৃণমূলের মেসেজ দুরকম গিয়েছে। তো আমি মনে করি বিএনপির ভোটটা হয়তো হাফ হাফ, হায়ের দিকে নায়ের দিকে গেছে। তো সেটা থেকে ধরেন অ্যারাউন্ড 30% না ভোট এসেছে, সেটা মেক এই সেন্স মেক করে, দ্যাটস ওকে। এটাকে হা ভোটকে জেতানোর জন্য কেন কারচুপি করতে হবে বা কি হবে না হবে আমি জানি না, বা হা ভোট জয়ী হওয়ার কারণে কি কি ধরনের পরিবর্তন আসবে সেগুলো আলাদা আলোচনার জিনিস আসলে। বাট হা ভোট জয়ী করার জন্য কারচুপি যদি করে থাকে, সেগুলো নিঃসন্দেহে যে কোনো ধরনের কারচুপি, এবং এগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের পরিষ্কার করা উচিত, যে কেন এই ধরনের কারচুপি গুলা হয়েছে বা কারা করেছে, অথবা সত্যিকার অর্থে কি হয়েছে। এটা কিন্তু কিন্তু আসলে পরিষ্কার হব কিনা সেই সন্দেহটা একটু জ্ঞাপন করেই রাখলাম। আর এই যে ডক্টর আব্দুল তুষারও বারবার বলছিলেন যে ইতিহাসের নির্বাচন করবার যে কথা এই সরকার বলেছে, একদম সামারি এক লাইনে জানতে চাই আপনার কাছে ডক্টর শিব্বির আহমেদ, ইতিহাসের নির্বাচন হলো? আমি যদি ইতিহাস সেরা নির্বাচন করতে হলে, ইতিহাসের কোন জায়গা থেকে আমি শুরু করতেছি কম্পেয়ার করা? বাংলাদেশের ইতিহাস। শুধু বাংলাদেশের ইতিহাসে আমি যদি বলি, আমি যদি শুধু সহিংসতার পয়েন্টে বলি,
নির্বাচন পরবর্তী এখন সহিংসতা হচ্ছে নানান জায়গায়, কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত আমি যদি সহিংসতার জায়গা থেকে বলি, তাহলে আমি বলবো বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, আমার যতদূর ধারণা বা আমি যতদূর দেখেছি, 91-96 এর পর থেকে যে নির্বাচনগুলো দেখেছি, তুলনামূলক অনেক বেশি সহিংসতা হতো, আবার সহিংসতা কম হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পার্টিসিপেশনের দিক থেকে যদি বলি, স্ট্যান্ডার্ড পার্টিসিপেশন হয়েছে এবং কিছুটা ভালো পার্টিসিপেশন, আমি বলতে পারি 60% পার্টিসিপেশন হয়েছে। উৎসব মুখর পরিবেশে মানুষজন ভোট দিতে গিয়েছে, ঢাকা থেকে ট্রেনে লঞ্চে করে মানুষজন সারা দেশে গিয়েছে, ভোট দিয়েছে। এই জায়গা থেকে আমি যদি বলি, এবং ভোটের পরে ফলাফল মেনে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে অল্প কিছু অভিযোগ ছাড়া মোটা দাগে তারা ফলাফলকে মেনে নিচ্ছে। তো এই কয়েকটা ইন্ডিকেটর থেকে আমি যদি দেখি, পার্টিসিপেশন, সহিংসতা এবং ভোটের আগে আচরণ বিধি মেনে চলা, ধরেন এবারে পোস্টার করা যাবে না, আচরণ বিধি ছিল, সারা দেশে কিন্তু পোস্টার লাগানো হয়নি, এটা একটা বড় উন্নতি হয়েছে। তো এই কয়েকটা সামারিটা কি ইতিহাসের নির্বাচন? এই কয়েকটা ইন্ডিকেটর থেকে আমি বলতে পারি এটা একটা ভালো নির্বাচন হয়েছে, এবং বাংলাদেশের অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভালো হয়েছে। ইতিহাস সেরা হবে কিনা সেটা মূল্যায়নের ওই তো, ব্যাপার। অতীতের যে কোনো ভালো নির্বাচনের ভালো নির্বাচন মানে তো সেরা নির্বাচন, তাই না? আমি বলছি যে সহিংসতার ক্ষেত্রে এবং আচরণ বিধির ক্ষেত্রে এবং নির্বাচনের রায় মেনে নেওয়ার ক্ষেত্রে এই কয়েকটা ইন্ডিকেটর আমি বলবো এটা ভালো হয়েছে। ডক্টর শিবির আহমেদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর আব্দুল স্যার, এই যে 60% ভোট পড়েছে বলে শেষ পর্যন্ত জানলাম, এইটা জানাতে এত দেরি হলো কেন? এই ব্যাখ্যাটা কি স্পষ্ট হয়েছে যে সাধারণত ভোটের পরপর, মানে ভোট শেষ হওয়ার পরপর আমরা জেনে যাই কত পার্সেন্ট ভোট পড়েছে, বা এটা জানানোটা খুবই সহজ একটা কাজ, এটার মধ্যে কোনো কঠিন কিছু নাই। কিন্তু কেন দেরি হলো? পরের দিন গিয়ে তারপরে দুপুরের কাছাকাছি যাওয়ার পরে জানতে পারলাম, কেন? এটার কি কোনো ব্যাখ্যা পেয়েছেন? না, পাইনি। মানে এটির ব্যাখ্যাটা কি নির্বাচন কমিশনের দেওয়া উচিত না? মানে আমাদের পাওয়া উচিত না, জানা উচিত না? না, পাই নাই তো, কারণ আমি আমি জানি না, জানা উচিত। আপনি প্রশ্ন করতে পারেন, সাংবাদিকরা প্রশ্ন করবে, আমার মনে হয় এটা জানা উচিত। আপনি কি আমার ভিডিও পাচ্ছেন? আপনাকে পাচ্ছি, আপনার সাউন্ডটা পাচ্ছি, কিন্তু আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে আছে। জি, এই তো এখন ঠিক হয়েছে। হ্যাঁ, এখন ঠিক তো হয়েছে। জানা উচিত, যে জানা উচিত। কিন্তু এটা আপনারা প্রশ্ন করবেন, সাংবাদিকদেরকে প্রশ্ন করবেন, সাংবাদিকরা যাবেন, তার আগে প্রশ্ন করবেন কেন দেরি হলো, তারপর তারা রিপোর্ট করবেন। জি, ওনারা তো আগেই একজন বলে দিয়েছিলেন তারা দেরি করবেন, ওনারা কিন্তু এটা বলেছিলেন যে ভোটের ফলাফল দিতে দেরি হবে। ফলাফল দিতে, কিন্তু ভোট ভোটের হার একটাই, জানাতে কেন দেরি হবে? দেখেন, ভোটের ওনাদের কাছে একটাই ভোট ছিল, সেটা হ্যাঁ আর না ভোট। সরকার তো এই ভোটে অংশ নিয়েছে, হ্যাঁ তো সরকারের পক্ষ, আর না হচ্ছে জনগণের ইচ্ছা। তো এই ভোটের যে ব্যালট তারা বানিয়েছিলেন, সেখানে একটা টিক মার্ক আগে বসিয়ে দিয়েছিলেন, যাতে মানুষ প্রভাবিত হয়, ব্যালট হাতে নিয়ে না বুঝে। আমি যে ঘরে ভোট দিয়েছি সেখানে 3 জনকে দেখেছি যে তারা জিজ্ঞেস করছিলেন যে এটা কি করব, এটা তো দেখি টিক মেরে দিয়েছে আগেই, কারণ তারা বুঝতে পারছিল না যে এটার উপর যে আবার সিল মারতে হবে, কারণ দেখছিল একটা বিরাট টিক। হ্যাঁ, তো এই যে বিষয়টি, এটা তো তারা করেছেন, এবং তারা আগেই বলে রেখেছিলেন যে নির্বাচনের ফল ঘোষণায় কিছুটা দেরি হবে, বিলম্ব হবে। এটা আমরা ভেবেছি সংসদ নির্বাচন, কিন্তু আসলে সংসদ না, তাদের যেটা নির্বাচন, হ্যাঁ না, সেটা তারা দেরি করেছেন, দেরি করে দিয়েছেন। তারা তো বলেছিলেন দেরি হবে, কিন্তু কেন দেরি হয়েছে বা কি কারণে দেরি হলো, এটা তাদেরই বলতে হবে। আমরা দেখতে পাচ্ছি দেরি হয়েছে, এবং দেরি হওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা জানি না। জি, ফল ঘোষণায় দেরি একটা, সেটিতে না হয় তাদের কিছু কাজ আছে, তাদের দক্ষতা যোগ্যতা বা অনেক কারণ হতে পারে, কিন্তু মানে পার্সেন্টেজ ঘোষণা করতে কেন দেরি হবে, এটার মানে কোনো ব্যাখ্যাই কোনোভাবে কনভিন্সিং হওয়া যায় না। এবং নির্বাচন কমিশনে একটা প্রশ্ন করেছেন, আপনি বলেছেন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একরকম একটু ক্ষুব্ধ, একটা রাগান্বিত একটা চেহারা তাদের দেখা গেছে। তারা খুব এই বিষয়ে উত্তর আসলে সাংবাদিক পান নাই। যাই হোক, যদি নির্বাচন কমিশনের কাছে অনেক অভিযোগের জায়গা আছে, তারা দেবেন কিনা জানি না। একটু না, আসে এটা নিয়ে সরকারের। আপনি কোনো অভিযোগ করতে পারবেন না তো, গণভোট নিয়ে আপনাকে কোনো অভিযোগ করতে দিবে না। কেন? মানে কারচুপি হলে দিবে না, অভিযোগ থাকবে না? না, কারণ গণভোট তো জিতেছে, এবং গণভোটে তো কারচুপি করার কিছু নাই, অতএব আপনি কি নিয়ে অভিযোগ করবেন, কে কারচুপি করেছে? এই যে দেরি এই হলে, এক এই সপ্তাহ দেরি হলে নাকি অঙ্ক করতে আমাদের অসুবিধা হয়েছে, ক্যালকুলেটর নষ্ট ছিল, মানে আপনি যে কারণেই দিক, আপনি কি এটা তো বলবেন এখানে ভোটের কি হার অন্যায় করার হয়েছে? ক্ষেত্রে তো অঙ্কের কিছু নাই। সব জায়গা থেকে একদম প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা থেকে নির্বাচন কমিশন রিপোর্ট সাথে সাথে চলে আসছে এই ডিজিটাল যুগে। তাহলে কেন হ্যাঁ, দেরি কিন্তু হবে? আপনি এটার ভোটের হার পাই নাই বা দেয় নাই, দেরি করেছে, এটা কি অন্যায় হয়েছে? এটা অন্যায়টা কি সেটা বলেন। আচ্ছা, মানে জানানোটা কেন কোনো হলো না অন্যায় হয় নাই, এটাই প্রশ্ন। ব্যাপারটা জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, দেরি করেছি, ব্যাস, দেরি হয়েছে, ব্যাস, এইভাবে তারা ঘাড় ঝাঁকিয়ে বলে দিবেন কিন্তু। কারণ এই ভোটটা তো আসলে তারা ম্যানিপুলেট করেছে, এই ভোটটা কারচুপিটা অন্যভাবে হয়েছে, এটা কারচুপি করতে হয় নাই, এটা নিজে নিজে একটা কারচুপির ভোট। হুম।
এটাতে আসলে মানে আমরা দেখেছি যে সরকার, আপনি বলছিলেন সরকার একটা পক্ষ, হ্যাঁ দেখেছি সরকার নিজেরা পক্ষ হয়ে এটার প্রচারণা করছে, কিন্তু নিজের সরকারের পক্ষ উদ্দেশ্য কি? নিজের পক্ষ নিজেকে সরকারের হারতে উদ্দেশ্য কি? দেয়? যেটা সরকারের পক্ষ সে হারতে দিবে? এটা তো আলী রিয়াজ বনাম জনগণ। কিন্তু সরকার আসলে কি পাবে? তারা তো ক্ষমতা ছেড়ে চলে যাবে, এই যে শপথ গ্রহণ হবে না, যে তারা তো যাচ্ছে চলে তো। যাবে, আমি কি পেল? এইমাত্র একটা ফটো কার্ড দেখলাম দেশ টিভির বরাত দিয়ে, সত্য মিথ্যা জানি না, যে একজন ওই হালকা উপদেষ্টা ছিলেন না, ওই যে ফয়েজ তৈয়াব, উনি নাকি জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, চলে গেছে। যাচ্ছে তো। অনেকে ভিসা করিয়ে রাখছেন সেসব জানতে পারছি, বা পাসপোর্ট আগেটা না, নিয়ে এগুলো রাখছেন। গুজব, কিন্তু কিন্তু আচ্ছা, এটা যেহেতু গুজব আমি আর যাই দেশ হোক, টিভির কিন্তু বরাতে, আমার প্রশ্ন হচ্ছে ওরা সরকার ফ্লাইট কি লাভ নাম্বার হবে দিয়েছে। গণভোটে হ্যাঁ হলে, বা হ্যাঁ যদি বিপুল ব্যবধানে জয়ী হয়, তাতে সরকারের লাভটা কি? কেন সরকার পক্ষ? তাহলে এই সরকার যে উদ্ভট কাজগুলি করেছে সেগুলো বৈধতা পাবে। তাহলে তাহলে এই সরকার যে নানান ধরনের উদ্ভট কাজকর্ম করেছে ওগুলো একই সাথে বৈধতা পাবে, সেই জন্য, আর কিছু না। জি। আর মানে সরকার ঠিক যাবার আগে আমার আগে মনে যেই আছে, আপনার মনে আছে একটা পাসা পাসা নামে একটা গ্রুপকে 10,000 পর্যবেক্ষক নিয়োগের একটা লাইসেন্স দিয়েছিল। তারপর সবাই কথা বলার পরে এটা আবার বন্ধ করে দিয়েছিল। জি। হ্যাঁ, কিন্তু পাসাকে বাঁচাতে চেয়েছিল কেন? মানে পাসাকে দিল কেন? এটা একটা মৃতপ্রায় এনজিও, এটাকে কেন বাঁচাতে চেয়েছিল? এটা কিন্তু কোনো উত্তর নাই। কেন 10,000 লোককে দিয়েছিল, এটা কোনো উত্তর দিয়েছে? শুধু উত্তর দিয়েছে যে আমরা এটাকে স্থগিত করলাম, কিন্তু বলে নাই কিন্তু যে পাসাকে এটা দিয়েছিল কেন। তো আপনি মনে করেন যে এই এত অস্থিরতা এই ভোট নিয়ে, এটা পাসা বাঁচাতে? ডক্টর শিব্বির আহমেদ, আপনার কাছেও একটু যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে করবেন, আমি তারপর আসলে সরকার, সামনের সরকার নিয়েও একটু প্রশ্ন করতে চাই। জি। তুষার ভাই, অর্গানাইজেশনটা পাশা। না, এটা প্রনাউন্সিয়েশন পাসা হইতে পারে না। আপনি সোশ্যাল, সোশ্যাল এস নাকি সোশ্যাল? আচ্ছা, যাই সোশ্যাল হোক। হতে পারে যদি আপনি রাজশাহীতে যান, তাইলে আবার হবে সোশ্যাল। হ্যাঁ, আচ্ছা। না হলে এটা সোশ্যাল। হ্যাঁ, PASA। হ্যাঁ, আহ, হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো PASA, এটার উচ্চারণ না, তাই। এবং ওনারা এই পাসাকে বাঁচাতে চেয়েছিলেন। তারা 10,500 লোক তাদেরকে নিয়োগ করার লাইসেন্স দিয়েছিলেন, যাদের একটা নিজেদের অফিস নাই। তাহলে এই পাসার প্রতি এত তাদের আগ্রহ কেন? এটা কারা ছিল আমি চিনি না, আমি জানি না আপনি এটা জানেন? কখন। এটা হুমায়ুন হুমায়ুন নামে এক ভদ্রলোক। উনি উনি এটার নাম কি? এটার নাম হচ্ছে ওই যে হবিগঞ্জে চুনারুঘাট এরকম কোন একটা জায়গায় তার একটা এনজিও আছে। এই এনজিও 2টা অফিস খুলেছিল, জনগণ সেই এনজিওর অফিস গুটিয়ে নিতে বাধ্য করেছিল, কারণ তাদের নানান ধরনের অনিয়ম ছিল। এই ভদ্রলোকের অফিসটা এখন তার নিজের বাড়ির বসার ঘরে, এবং তার পাশের যে প্রতিবেশী তারাও জানে না যে এটা আছে। কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে হুম। খুঁজে বের করে তাদেরকে ঠিকই দিয়ে দিয়েছিল 10,000-এর বেশি পর্যবেক্ষক, মানে তারা বসে বসে নির্বাচন দেখবে। তো এটার কোনো ব্যাখ্যা তারা দিয়েছেন যে এই কেন তারা দিয়েছিলেন, কি কারণে দিয়েছিলেন, এটার কোনো ব্যাখ্যা দিয়েছেন? এরকম তারা এই ব্যাখ্যা এই দিবেন না, দেরি পর্যবেক্ষক হয়েছে। হুম। আমি এই ওইটাকে উল্লেখ পর্যবেক্ষক করেছি আর কি, যে অর্গানাইজেশন গুলো কি সরকার থেকে কোনো বেনিফিট পায়? আমি এটা আসলে জানি না, মানে সরকার থেকে বা নির্বাচন আমি কমিশন আপনাকে থেকে বুঝায় এরকম কোনো বলবো কেমনে বেনিফিট benefit? পায়। এই যে 10,000 12,000 পর্যবেক্ষক নিয়োগ হয়ে যায়, তো এই পর্যবেক্ষকরা ভোটের কেন্দ্রের আশেপাশে সমস্ত, এরা সব জায়গায় যেতে পারে বুথ ছাড়া। হুম। শুধু আচ্ছা। ভোটের বুথটা ছাড়া সবখানে যেতে পারে। এরা এই কার্ডটা নিয়ে ঘুরতো, এবং কোন দলের কাছে এগুলো বিক্রি হইতো বিভিন্ন সারা দেশে। মনে করেন এই 10,000 আচ্ছা। পর্যবেক্ষকের এই আইডি বিক্রি হয়ে যেত কোনো না কোনো দলের কাছে। এগুলো বেচা কিনা হইতো পর্যবেক্ষকের হুম। পদ, এবং দলীয় লোকেরা এটা লাগিয়ে বুথ ছাড়া সব জায়গায় ঘোরাঘুরি করতো। এইটা হচ্ছে নিয়ম আর কি। হুম। যাক, একটা অনিয়ম ঠেকানো গেছে অন্তত যাই হোক। আপত্তির হ্যাঁ, মুখে। এটা আমরা জি। ঠেকিয়েছি। আমরা জি। টক শোতে হইচই করেছি, নিশ্চয়ই। পত্রিকাতে রিপোর্ট এসেছে, তখন এটা ঠিক হুম। ঠেকিয়েছে। হুম। কিন্তু ওনারা তো এই পাসা নামের এনজিওটাকে বাঁচাতে চেয়েছিলেন, হুম। যাই হোক। এবং পাশা বলতে লজ্জা লেগেছে তাদের। এই জন্য এটাকে আবার বলেছেন এটা পাশা। হ্যাঁ, এটা পাশা। হ্যাঁ, তো আপনি আমাকে বলেন যে যদি এটা হয়ে থাকে পাশা, তাহলে তো মনে করেন যদি কোনো কিছুর মাঝখানে এস তো থাকে, তাহলে আপনি কি আমাকে সেটাকে সহ বলছেন যে আমার উচ্চারণ করতে ভার্সিটি হবে। চেক করছেন নাকি সরকারের কথা আমি করছেন? আমি বুঝি নাই। আমি আমি পাশা পাশা কোনোটাকেই চিনি না আমার সাথে। আমি আমরাও হুমায়ুনকেও চিনি চিনি না, না, আমি জানি না। আমরাও চিনি না। আমি আমি জানি কেউ শুধু না। চেনে না। দেখেছি যে কেউ চেনে না আচ্ছা, আমরাও এটা। দেখেছি যে শুধু এইটাকে এইভাবে উচ্চারণ করা হচ্ছে। কেন উচ্চারণ করা হচ্ছে এটারও কোনো ব্যাখ্যা নেই। একটা এস, আচ্ছা। কিন্তু এটাকে উচ্চারণ হয়তো করা শুনতে সহজ। ভালো লাগার জন্য আর কি, যেন একটু ভালো লাগে না, শুনতে, এই শুনতে জন্য খারাপ হয়তো। লাগবে কেন? নাম রাখার সময় খেয়াল থাকে না যে কি নাম রেখেছে? শুনতে খারাপ লাগে, তারপর বলতে গেলে খারাপ লাগে। নাম রাখার সময় খেয়াল ছিল না?
জি, নিশ্চয়ই খেয়াল থাকা উচিত ছিল। এটা একদমই সন্দেহাতীতভাবে খেয়াল রাখা উচিত ছিল। ডক্টর শিব্বির আহমেদ, ওই যে সরকার কোনো কিছু ব্যাখ্যা দেয় না, সেখানে কি আপনাদের কোনো অবস্থান আছে? এই যে সরকার ধরেন, মানে আমি অবশ্য সামনের সরকার নিয়ে কথা বলতে চাই। এই সরকার ক্ষমতা হস্তান্তর করে যাচ্ছে, তারপরেও একটু ছোট্ট করে বলবেন। কারণ সামনের সরকারের জন্য এগুলো একটা দায় বা যাই বলি রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়াবে। সেটি হচ্ছে নানান রকম চুক্তি, জাপানের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, এনডিএ, বা যেই চুক্তিগুলো আরো হচ্ছে, সেগুলো যে সরকার বন্দর চুক্তি যেগুলো করে গেল। জি, ডক্টর শিবির আহমেদ। নিঃসন্দেহে মানে আমি ট্রান্সপারেন্সির পক্ষে। আপনি যখনই কোনো ধরনের চুক্তি করবেন যেটা রাষ্ট্রের স্বার্থ জড়িত আছে, সেটা ইতিবাচক বা নেতিবাচক যে ধরনেরই হোক, মানে আপনি আপনি ইতিবাচক মনে করতেছেন, হয়তো রাষ্ট্রের অন্য জনগণরা নেতিবাচক মনে করতে পারে, বা আপনি মনে করতেছেন ভালো কিছু হবে, অন্যরা হয়তো ক্রিটিক করার জন্য হলেও এটা জানতে হতে পারে। তো আমি মনে করি এটা আহ, একদম মানে যদি কিছু না হয় যে এই ইনফরমেশনটা আমি শেয়ার করতে পারবো না, কারো প্রাইভেসি লঙ্ঘন হবে, এরকম কোনো প্রাইভেট ইস্যু ছাড়া রাষ্ট্রীয় কোনো ধরনের চুক্তি, এগুলো তো ট্রান্সপারেন্ট থাকা উচিত, যে আমরা এই রাষ্ট্রের সাথে এই ধরনের চুক্তি করতে যাচ্ছি, এতে আমাদের এই লাভ হবে বা এই লস হবে, অথবা নেট এই লাভ হবে। এইটুক তো আপনাকে ক্লিয়ার করতেই হবে জাতির কাছে। আমি মনে করি পরবর্তী সরকারের কাছেও, এই সরকারের কাছেও আমার সেম কথাই, পরবর্তী সরকার আসলে সেটা হবে। কারণ গোপন চুক্তির তো নানান কিচ্ছা কাহিনী আমরা অতীতে দেখেছি, যে এখন আমরা এসে জানতেছি যে হ্যাঁ অতীতে এই চুক্তি করা হয়েছে, ওই চুক্তি করা হয়েছে, আমরা জানতাম না। কই জানছি, মানে সরকার কি প্রকাশ করলো? আমরা তো এটা কথায় শুনে শুনে জানছি। আমরা তো জেনেছিলাম না, সরকার এই নাকি তো সব প্রকাশ শুনে শুনে করবে। যতটুকু জানছি, করলো কি? ধরেন আদানির সাথে এগুলো চুক্তি শোনার কাহিনী, শোনা কথা চুক্তি কতটুকু হচ্ছে, সত্যি, নানান তার কি নানান গ্যারান্টি? নানান হোয়াইট পেপারে, নানান শ্বেতপত্রে নানান কথা আলোচনা হচ্ছে। এনিওয়ে, মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে কোনো ধরনের চুক্তি করলে যেটা রাষ্ট্রের স্বার্থে জড়িত, এইটা ট্রান্সপারেন্ট থাকা উচিত, প্রকাশ করা উচিত কি কি চুক্তি হচ্ছে এবং কি কি শর্তে আমি সেটা যাচ্ছি, কত বছর ধরে আমাকে সেই শর্ত পালন করে যেতে হবে, এটা জনগণের জানার অধিকার আছে। আমি মনে করি সেটা করা উচিত। এবং পরবর্তী সরকারের জন্য আমার সেম কথা, যে কোনো রাষ্ট্রের সাথে বা এজেন্সির সাথে, অর্গানাইজেশনের সাথে, ডেভেলপমেন্ট পার্টনারের সাথে যে কোনো ধরনের চুক্তিতে গেলে সেগুলোর ব্যাপারে ট্রান্সপারেন্ট থাকা উচিত। এবং আমি সরকারকে বলবো যে শুধু সরকার একা একা ডিসিশন না নিয়ে মেজর ইস্যুস গুলোতে দেশের মেজর পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোকে ইনভলভ করা উচিত, যাদের জানা উচিত, অথবা যারা হ্যাঁ, পরবর্তী ইভেন কিন্তু একটা এমনও ছোট্ট যদি প্রশ্ন হয়। করি, যদিও এটা নিয়ে আসলে দীর্ঘ সময় কথা বলতে চাই না, তারপরে প্রশ্নটা করতে ইচ্ছে করে যে ধরেন এই যে আপনি বলছেন উচিত, কিন্তু দলগুলোকে ধরেন জামাত ইসলাম এমনকি বিএনপি কাউকে তো দেখলাম না যে এই বিষয়ে কোনো চাপ দিতে বা জানতে চাইতে বা কোনো রকম প্রতিবাদ বা কিছু করতে। করলো না তো সরকার। যেমন জামাত ইসলাম ধরেন নারী সংস্কার কমিশন যখন হলো, সেটি বাতিলে যতটুকু প্রেশার দিয়েছে, বা সঙ্গীত শিক্ষক নিয়োগের মতো ঘটনাগুলো, ছোট ছোট ঘটনা, সেগুলোতেও যত আপত্তির কথা জানিয়েছে। এই বড় বড় চুক্তি সেগুলো বাতিল করা বা সেগুলো প্রকাশ করা, এগুলোর ব্যাপারে খুব শক্ত অবস্থান তো অন্তত গণমাধ্যমে আলোচনা দেখেছি। হয়েছে কিনা বা কোনো স্টেক হোল্ডারদের সাথে বসেছে কিনা, আমি এ ধরনের কোনো নিউজ দেখি নাই যে বিভিন্ন জনের সাথে। কিন্তু ঐক্যমত্য কমিশন বা যে ধরনের সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে, সেগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বসা হয়েছে, তাদের মতামত চাওয়া হয়েছে, তারা সেখানে মতামত দিয়েছে। তো এইটা না, এইটা সবখানে চাওয়া হয় নাই ডক্টর শিবির আহমেদ। এমনিই মতামত দিয়েছে, তাদের মতামত আছে, রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। আহ, কিন্তু মানে না, এরকম যেখানে গুরুত্বপূর্ণ বিষয় যদি মনে করেন। জি। না, যেগুলো চুক্তি করছে সেই চুক্তিগুলোর ক্ষেত্রে আমি তো মনে করি সরকারের এটা করা উচিত যে আমি এই চুক্তি করতে যাচ্ছি মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, ইভেন পলিটিক্যাল পার্টির বাইরেও সিভিল সোসাইটির যারা এই সব ফিল্ড এক্সপার্টিজ আছে, তাদের হুম। সাথে তো বসা উচিত যে এই ফিল্ডে আমরা এই ধরনের কন্ট্যাক্ট করতে যাচ্ছি, এটার প্রজ এন্ড কনস আলোচনা হবে, উন্মুক্ত আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে, দেন আমরা এটাতে যাব কি যাব না ডিসিশন নেব, সে ধরনের হতে পারে। অথবা যদি জি। এরকম হয় যে ওনারা কোনো একটা জিনিস নিজেরাই নিজেদের এক্সপার্টিস দিয়ে অ্যাসেসমেন্ট করে বললেন যে এইটা আমার দেশের জন্য ভালো, আমি এই কন্ট্রাক্টটা করতে যাচ্ছি, তাহলে সেটাও তাদের ট্রান্সপারেন্টলি জনগণের কাছে বলা উচিত, এই গ্রাউন্ডে আমরা এটা হুম। অ্যাসেস করেছি এবং এই জন্য এটা ভালো। এইটা তো বলতেই নিশ্চয়ই, হবে, বলাই উচিত। নিশ্চয়ই। সেটা আমরা শুনি নাই, আর কবে বলবেন, আর সময়ও নাই, আর হয়তো বলবেন না। ডক্টর আব্দুল লতিফ স্যার, এই যে না বলা বিষয়গুলো বা নানান রকম চুক্তি, নানান রকম সরকারের সিদ্ধান্ত, সামনের সরকারের উপর সেটি কি কোনো সুফল বয়ে আনবে, সহজ করবে তার রাস্তাকে, নাকি কঠিন? না, সামনের সরকারের জন্য যতটুকু সম্ভব কঠিন করা যায় অবস্থা, সেটা করার চেষ্টাই অন্তর্বর্তীকালীন সরকার করেছেন। শুধু তাই না, জামাত ইসলামের জন্য করেছেন, এনসিপির জন্য করেছেন। তারা সকলকে আহ বিপদে ফেলে তারা শুধু ওই যে যে এনজিওটার কথা বলেছিলাম ওইরকম কিছু বিষয়কে বাঁচাতে চেয়েছে। এছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই। আমি এইমাত্র দেখলাম যে আহ, বিশেষ সহকারী উপদেষ্টা উনি এরই মধ্যে এমিরেটস এর ফ্লাইটে চড়ে জার্মানিতে চলে গিয়েছেন, ফয়েজ তাইয়াব। হুম। তো আমার ধারণা, আমি একটা ফেসবুকে লিখেছিলাম যে আহ,
আগামী বছর ফেব্রুয়ারি মাসে কয়জন এই বাংলাদেশে থাকেন এটা আমি একটু দেখতে চাই। অন্তত একটা বছর তারা যে নতুন বাংলাদেশ বানালেন, এই যে প্রধান উপদেষ্টা ইলেকশনের দিন বললেন আজকে নতুন বাংলাদেশ জন্ম নিচ্ছে, হুম হুম এই জন্ম নেওয়া বাচ্চাটার অন্তত এক বছরের পূর্তিতে তো ওনাদের সবার বাংলাদেশে থাকা উচিত ছিল না? নাকি ওনারা আবার আসবেন ফ্লাইটে করে ওই দিন? আমি অন্তত আশা করেছিলাম এই বাচ্চাটা যে বড় হবে, এই নতুন বাংলাদেশটা যেটা ইলেকশনের দিন জন্ম দিলেন প্রধান উপদেষ্টা, সেটা নিশ্চয়ই একটা হাঁটি হাঁটি পা পা হবে, মাঝখানে একটু ওই যে নরম খাবার ছেড়ে শক্ত খাবার খাবে। কিন্তু এই যে চলে যেতে শুরু করেছেন চাচ্চুরা, এরপরে যদি আব্বু নিজেই পালিয়ে যান এই নতুন বাংলাদেশে, তারপরে কি হবে? তো এই জন্য আমার মনে হয় শুরুতেই তাদের এই প্রতিজ্ঞা করা উচিত ছিল যে আমরা যাব না। আমরা এই বাংলাদেশকে এত দারুণ বানিয়ে দিলাম, সে দারুণ বানিয়ে দেওয়া বাংলাদেশ থেকে আমরা যাবো কেন? আমরা থাকবো এখানে। এতদিন বিদেশে থেকেছেন কারণ বাংলাদেশটা পুরানো ছিল, বাংলাদেশটা আহ কাজ করছিল না, বাংলাদেশের কোনো কিছু ভালো ছিল না। কিন্তু আপনারা তো উড়ে এসেছেন ভালো দেশ থেকে, এসে আমাদেরকে একদম ভালো বানিয়ে দিলেন। তাহলে এই বাংলাদেশে আপনারা থাকবেন না কেন? আপনারা বলেছিলেন মেধাকে রিভার্স ব্রেইন ড্রেইন করে দিবেন। হ্যাঁ, ড্রেইন শব্দটা আমার পছন্দ না। নর্দমা দিয়ে কোনোদিন ভালো কিছু যায় নাকি ভালো কিছু আসে? কিন্তু ওনারা বলেন যে ব্রেইন ড্রেন রিভার্স করেছি, মানে একে তো ড্রেন দিয়ে ময়লাগুলি চলে গিয়েছিল, আবার ড্রেন দিয়ে ফেরত এনেছিল, আবার ড্রেন দিয়ে চলে যাচ্ছে। এটা তো ঠিক হলো না। আমি সবসময় মনে করি যে রিভার্স ব্রেইন ক্যানাল বলা উচিত, রিভার্স ব্রেইন রিভার বলা উচিত, হুম তাই না? এটা একটা সৌন্দর্য আছে, ড্রেন বলে কেন, তাই না? দেখবেন এটা কিন্তু নেতিবাচক। হুম তো সেই রকম আপনি যে প্রশ্নটা করেছেন যে নতুন সরকারের জন্য বা ভবিষ্যতের বাংলাদেশের জন্য জীবন কি সহজ হয়েছে? মোটেও সহজ হয় নাই। আপনি দেখেন তারা কি কি করেছেন। তারা একটা গোলামী চুক্তি করেছেন, যে গোলামী চুক্তিটার ভিতরে আপনি ভবিষ্যতে গম কোথা থেকে কিনবেন, অথবা এই গম কম দামে পেলে কোনোখান থেকে কিনতে গেলে পারমিশন লাগবে, এইরকম চুক্তি করেছে। কিন্তু পারমিশন ছাড়া এখন আপনি অন্য কোনো দেশের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তি করতে পারবেন না। তো ওনারা না খালি আধিপত্যবাদ আধিপত্যবাদের গান গেয়েছেন, তাহলে কোন আধিপত্যবাদ তার এনে দিয়ে গেলেন? তো এইটা একটা চাপিয়ে দিয়েছেন এই সরকারের উপরে। তারপরে $15 বিলিয়ন এলএনজি কিনতে হবে, তারপর 15টা বোয়িং কিনতে হবে, এরকম নানান জিনিস দিয়ে গিয়েছেন। ভাগ্য ভালো ইলন মাস্কের স্টারলিংটা শুধু এনেছেন, এটা বলেন না যে ইলন মাস্কের সাথে মঙ্গল গ্রহে যাইতে হবে বাংলাদেশের রকেট দিয়ে। এটা খালি চুক্তিটা করেন নাই, বাকি সবই তো করেছেন। এবং এটাও বলেন না যে ইলন মাস্কের সাথে রকেটে করে মঙ্গল গ্রহে যাওয়ার সময় ওনারা যাবেন। ওনারা কিন্তু আবার যাবেন না, ওনারা কিন্তু থাকবেন ইলন মাস্কের দেশে গিয়ে। এইটাই হচ্ছে সমস্যাটা। আমার কারো প্রতি কোনো বিরোধিতা নাই, কারো প্রতি কোনো আহ, আহ, শত্রুতাও নাই। আপনি চুক্তি করতে পারেন, কিন্তু যখন গান গেয়েছেন চুক্তি হবে সমানে সমানে, কোনো গোলামের চুক্তি মানা হবে না। একটা গোলামের চুক্তি তো বাতিল করেনি নাই, বড় একটা বানিয়ে সেটা পরবর্তী সরকারের ঘাড়ের উপরে দিয়ে দিয়েছেন। পরবর্তী সরকার ঠেলা গাড়ি কেনার পয়সা না থাকলেও প্লেন কিনতে হবে, হুম। এটা করেছেন। তারপরে তারা কি কিন্তু করেছেন? পরবর্তী সরকারে যারা যেতে পারেন, মানে যদি বলি বিএনপি জামাত, তখন তো অপেক্ষমান ছিল, নির্বাচন হয় না, তারা কিছু বলে নাই এই বিষয়ে, এটা একটা কারণ মানে তারা বড় তখন কথা। জানেই নাই তো এই নির্বাচন। কেন এই জানবেন? শুনুন, আমরা জানতে এই পারছি না না চুক্তি না না হচ্ছে, না তারা জানবে না না? না, আপনি শারমিন একটু একটু মাথা একটু খাটান, ঠান্ডা। দেখেন এই জিনিসটা ঠান্ডা করে খাটান। হ্যাঁ। ওনারা চুক্তিটা করার আগে চুক্তিটা প্রকাশ করে নাই, চুক্তিটা করার পরে চুক্তিটা প্রকাশিত হয়েছে। এই চুক্তি কি জানিয়েছিল কাউকে? সবাইকে বলেছে এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, হুম। এটা জানানো যাবে না। কিন্তু চুক্তিটা করে ফেলার পরে যুক্তরাষ্ট্র থেকে এটা দিয়ে দিয়েছে। কারণ কিসের নন ডিসক্লোজার? একটা মিথ্যা কথা ছিল তাদের। নন কিন্তু ডিসক্লোজার থাকলে ওটা ছাড়বে তখনও কেন? কি বলেছিল যে নন ডিসক্লোজার কেন, মানে এই এবার অন্তর্বর্তী আসেন, সরকার কেন করবে এবার নন আসেন, এখানে ডিসক্লোজার? আরো ঝামেলা আছে। মেবি যেগুলি প্রচার হয়েছে বা প্রকাশ হয়েছে ওগুলা নন ডিসক্লোজারের আওতায় নাই। এমন কিছু থাকতে পারে যেটা এখনো নন ডিসক্লোজডই আছে। এটা নিয়েও কিন্তু কেউ কথা বলছে না, এটা এটা দেখার কোনো দাবি কেউ করছে না। ঠিক আপনি এই জায়গাটাই ব্যাপারটা আমার প্রশ্ন। বুঝতে পেরেছেন এবার? হুম হুম হয়তো বা যেগুলি প্রকাশ হয়ে গিয়েছে ওগুলা নন ডিসক্লোজারের আওতায় নাই, কেননা আমাদেরকে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্টটাও প্রকাশ করা হয় নাই। আপনি হুম ব্যাপারটা বুঝতে পেরেছেন? পৃথিবীতে আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা প্রকাশ করতে পারবেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায় যা কিছু প্রকাশ করা যাবে না সেগুলি প্রকাশ করবেন না। কিন্তু এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা হয়েছে সেখানে যে জিনিসগুলিকে ডিসক্লোজ করতে না করা হয়েছে সেগুলো হয়তো এখনো প্রকাশিতই হয় নাই। তো হুম এই জিনিসটা তারা রেখে যাচ্ছে পরবর্তী সরকারের জন্য। তারপরে ভারতের মতো একটা বিরাট দেশের সঙ্গে চূড়ান্ত দুঃসম্পর্ক তৈরি করে বাংলাদেশের মানুষ ভারতে যাইতে চিকিৎসা করতে সেটাও বন্ধ করিয়ে দিয়ে এখন তারা চলে যাচ্ছেন। অথচ বন্দর নিয়ে বক্তৃতা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ভারতে কেন যায় বাংলাদেশের রোগীরা, কারণ বাংলাদেশের ডাক্তার খারাপ, ডাক্তার ভালো না, আস্থা নাই। তো এই যে আস্থা নাই, এই জন্য বাংলাদেশের ডাক্তার ভালো না,
সেই জন্য তারা ভারতে যেত, ভারতে যাওয়ার রাস্তাটা দিয়েছে বন্ধ করে। এদিকে যে কোথায় আস্থা আছে সেই যাওয়ার রাস্তা তো খুলে দিয়ে যায় নাই। বাংলাদেশের সকল ভিসা পদ্ধতি বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকার সাথে এত দারুণ চুক্তি করলো, কিন্তু তারপরও নাকি আমেরিকাতে বেড়াতে যেতে $5,000 $15,000 একটা এর বন্ড ভিতরে দিতে কোন হবে। একটা টাকা জমা দিতে হবে। তারপরে এমনিতেও তো ভিসা দিচ্ছে না, 5 বছরের ভিসা দেওয়া কমিয়ে এনে মনের ইচ্ছা মতো নাকি ভিসা দিচ্ছে, এটা শুনলাম। ইউ দেশগুলির অনেকগুলি এখান হুম থেকে ভিসা দিত না, গাল ভরে বললো আমরা এখন কোথাও যাব না, আমাদের কাছে আসবে। আমাদের কাছে তো আসলো না কেউ, আমরা এখন যেতেও পারছি না, কারণ এইগুলির অনেক দেশের ভিসা ইন্ডিয়া থেকে ইস্যু হয়। হুম তো এই যে সম্পর্ক খারাপ করে দিয়ে তারা চলে গেলেন, এটাও কিন্তু পরের সরকারের উপরে দিয়ে গেছেন। তারপরে তারা কি করেছেন, তারপরে তারা এখনো পর্যন্ত এই যে ইনকাম ট্যাক্স আদায় হয় না, সেটা পুরোপুরি আদায় করে এটা ক্লোজ করে যাইতে পারেন না, আরো 1 মাস টাইম বাড়িয়ে দিয়েছেন। তার মানে তারা আসলে কর আদায় করতে পারছেন না, কারণ মানুষের হয়তো টাকা নাই, কর দিতে পারছে না, অথবা মানুষ তাদেরকে কর দিতে চাচ্ছে না, হোয়াট এভার দ্য রিজন। কিন্তু এখনো কিন্তু এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু কর জমা দেওয়ার, ব্যক্তি শ্রেণীর করদাতার কর হুম জমা দেওয়ার সুযোগ রয়ে গিয়েছে। তার মানে তারা ঠিক মতো কর আদায় করেও রেখে যান নাই। তারপরে জি তারা কি করেছেন, তারা ঋণের পরিমাণ বৃদ্ধি জি করেছেন, জি যে ঋণ ছিল। তারপরে তারা কি করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন 12টা বাজিয়েছেন, এখন নিজেরাই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মানে এরা যে 2 দিন পরে উপদেষ্টা থেকে অন্য জায়গায় যাবে, নিরাপত্তা নিয়ে ভীত। এবং এই ভীতু হওয়ার কারণেই আপনি দেখবেন এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি উপদেষ্টা পদ ছেড়েও বাসা ছাড়েন নাই। হুম এবং এর একটা বড় কারণ হইতে পারে যে ঢাকা শহর ওনার থাকার মতো বাসা নাই, কিন্তু অথবা তিনি কিন্তু বলেছেন সাংবাদিকদের যে তিনি বাসা ছেড়েছেন, এটা একটা ভুল তথ্য। ও তাহলে হয়তো এটার আগে 2-1 দিন আগে ছেড়েছেন। ভুল তথ্য হইলে তাহলে ওইটা নিয়ে প্রেস উইং হুম কিছু বলে না কেন? আমরা একটু হুম একটু এদিক ওদিক একটু ভুল তথ্য দিতে দেখি নাচতে থাকে। হুম হুম প্রেস হুম। উইং ঘটনা কি, প্রেস উইং এ জি প্রেস উইং জি নিজে কোনো ভুল তথ্য দেয় না এখন একটু পর্যন্ত। আরেকবার একটু প্রেস শুধু উইং হ্যাঁ প্রেস উইং মবকে প্রেসার গ্রুপ বলেছিল। তো যেই জি প্রেস উইং মবকে প্রেসার গ্রুপ বলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বাজিয়ে রেখে দিল, এবং আজকে যে নির্বাচন পরবর্তী সহিংসতা হচ্ছে, এটাও তাহলে সেই প্রেসার গ্রুপ, হুম, তাই না? মবকে প্রেসার গ্রুপ বানানোর পরে এটা যে কি করবে এটা সম্পর্কে তাদের ধারণা ছিল না? এগুলো সব দিয়ে গিয়েছে পরবর্তী জি সরকারের উপরে। জি এবং তারা নিজেরাও পরে মরে স্বীকার হয়েছেন। যাই হোক, সেটি হয়তো সেটি শেষ বলছিলাম সামনের সরকার নিয়ে। আর একটু এক লাইন হয়তো শুনবো আপনাদের কাছে। শিবির আহমেদ, 2/3 মেজরিটি আবার, মানে 2008-এর পর 2/3 মেজরিটি খুব একটা ভালো ফলাফল দেখা যায়নি। তখন তো আওয়ামী লীগ জনপ্রিয় দলই ছিল এবং তখন ভোটে জিতেই তারা এসেছিল আসলে। সেখানেও হয়তো সূক্ষ্ম স্থূল নানান রকম কারচুপির কথা বলা হয়েছে, কিন্তু এসেছিল জনপ্রিয়তা। তারপরে একটা কি ঘটে গেল সেটা আমরা দেখলাম, কিভাবে কি হয়ে গেল, এবং সেই 2/3 মেজরিটির বলেই অনেক কিছু হয়ে গেল। আবার 2/3 মেজরিটি শঙ্কার নাকি স্বস্তির? শুনতে পাচ্ছি না। ওকে, না না না, ডক্টর জি, শিবলির। না, নিঃসন্দেহে আমি আমি বলবো জনগণ, আহ, যদি জনগণের সমর্থন নিয়ে বিএনপি 2/3 পেয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু একই সাথে আমাদের যেহেতু অতীতের অভিজ্ঞতা খারাপ, যে আমরা 2/3 পাওয়ার কারণে একটা দল আমাদের পুরো কেয়ারটেকার সিস্টেম ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রের 12টা বাজিয়েছে, এবং গত 15 বছরের ইতিহাসের কথা আমরা জানি। তো এখন আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে এ ধরনের কোনো কিছু হবে না। এটা বিএনপিকে এনশিওর করতে হবে, বিরোধী দলকেও সক্রিয় থাকতে হবে, এবং আমি মনে করি মেজর কিছু সংস্কারের প্রস্তাবনা যেগুলো এসেছে, বিএনপি সেই মেজর সংস্কার প্রস্তাবনাগুলো পাশ করানো এবং ইমপ্লিমেন্ট করার ব্যাপারে উম, আন্তরিক থাকা উচিত, যাতে করে ফেসিবাদী যে এলিমেন্ট গুলো অতীতে তৈরি হয়েছে সেগুলো যেন তৈরি হতে না পারে। এটা যদি বিএনপি না করে, তাহলে দিন শেষে কিন্তু এটা বিএনপি কে বেনিফিট দিবে না। আওয়ামী লীগকেও দিন শেষে রক্ষা করতে পারে নাই। তো বিএনপি যদি মনে করে যে আমরা 2/3 পেয়ে গেছি, যা ইচ্ছা তাই করব, এটা দিন শেষে বিএনপির জন্য ভালো হবে না। আমি মনে করি না বিএনপি এরকম হতে পারবে বা হবে আওয়ামী লীগের মতো। তারপর সাবধান থাকা বা সচেতন থাকার জরুরত আছে নিঃসন্দেহে। নিশ্চয়ই, কিন্তু মানে যতটুকু ছিল তাতেই আসলে বিএনপিও তত্ত্বাবধায়ক সরকার কলঙ্কিত, বা বিএনপি